আলাইকুম। কারিগরি শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত ফেসবুক লাইভ ক্লাসে স্বাগত। আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ, ইনস্ট্রাক্টর রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং RAC, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও, ঢাকা 1208। আজকে আমাদের বিষয় কোড হলো 67244। বিষয়ের নাম হলো মেনটেন্যান্স অফ RAC ইকুইপমেন্ট। চতুর্থ পর্ব রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজি, দ্বিতীয় অধ্যায়। Objectives: to provide the student with an opportunity to develop knowledge, skill and attitude in the area servicing and maintenance with special emphasis on। মানে এই সাবজেক্ট থেকে আমরা নলেজ, স্কিল এবং অ্যাটিটিউড নেব হচ্ছে সার্ভিসিং এবং মেনটেন্যান্স সম্পর্কে। এর মধ্যে আর কি আছে? সার্ভিসিং অ্যান্ড মেনটেন্যান্স অফ ডোমেস্টিক রেফ্রিজারেটর ফ্রিজার, refrigerant charging in the refrigerator freezer, maintenance of window type air conditioner, maintenance of split type air conditioner, commercial unit servicing and performance, CFC and HCFC, refrigerant recovery and recycling। এই হচ্ছে আমাদের অবজেক্টিভস এই সাবজেক্টের। সার্ভিসিং, মেনটেন্যান্স ডোমেস্টিক রেফ্রিজারেটর ফ্রিজারের, আর গ্যাস চার্জকরণ, উইন্ডো এসি, স্প্লিট এসি, আর কমার্শিয়াল ইউনিট সার্ভিসিংকরণ এবং CFC এবং HCFC রেফ্রিজারেটর রিকভারি এবং রিসাইকেলিংকরণ কৌশলসমূহ হচ্ছে আমাদের এই সাবজেক্ট অবজেক্টিভস। রেফারেন্স বুক সমূহ আমরা আগেই বলছি, দুটি বই আমাদের প্রয়োজন। মডার্ন রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, অলথোজ অ্যান্ড ট্রাঙ্কুইস্ট অ্যান্ড ব্যাকটিসিয়ানো, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজি, এটা হচ্ছে উইলিয়াম C. উইথম্যান অ্যান্ড উইলিয়াম M. জনসন। এই দুটি আমাদের বই রেফারেন্স দরকার এই সাবজেক্টের জন্য। এরপর আমরা একটু দেখি TPC, থিওরি, প্র্যাকটিক্যাল অ্যান্ড ক্যাডিট। 1 ক্যাডিট সমান 50 মার্ক। তাত্ত্বিক ধারাবাহিক মূল্যায়ন হচ্ছে TC 40 মার্ক, আর থিওরি ফাইনাল হচ্ছে 60 মার্ক, আর প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস বা PC 25 মার্ক, আর হচ্ছে প্র্যাকটিক্যাল ফাইনাল বা পর্ব সমাপন মূল্য হচ্ছে 25 মার্ক। এর মোট হচ্ছে 150 মার্ক এই সাবজেক্টে। আমি গত ক্লাসে এটা একটু বলেছি। এবার মান বন্টন তার থেকে কেমন হবে? ক বিভাগে অতি সংক্ষিপ্ত প্রশ্ন 10 মার্ক, আর খ বিভাগে হচ্ছে 10 মার্ক, 20 মার্ক, আর গ বিভাগে হচ্ছে 30 মার্ক। এই হচ্ছে 10, 20 আর হচ্ছে 30, মোট হচ্ছে আমাদের এখানে 60 মার্ক এই সাবজেক্টে। এরপর হচ্ছে শর্ট ডেসক্রিপশন বা বিষয়বস্তু সংক্ষেপে। দেখে নিই একটু। ডোমেস্টিক রেফ্রিজারেটর ফ্রিজার ক্যাবিনেট মেনটেন্যান্স। এবার আবাসিক রেফ্রিজারেটর ফ্রিজারের ক্যাবিনেট মেনটেন্যান্স সম্পর্কে। এরপরে রেফ্রিজারেন্ট চার্জিং ইন ডোমেস্টিক রেফ্রিজারেটর ফ্রিজার। একটা ডোমেস্টিক রেফ্রিজারেটর ফ্রিজারে বা কীভাবে রেফ্রিজারেন্ট চার্জ করতে হয় তার কৌশল সম্পর্কে জানতে পারবো। এরপরে মেনটেন্যান্স ওয়ার্কস ইন ডোমেস্টিক রেফ্রিজারেটর ফ্রিজার অ্যান্ড সেস টাইপ ফ্রিজার। সেস টাইপ ফ্রিজারের মেনটেন্যান্স সম্পর্কে আমরা জানবো। এরপরে উইন্ডো অ্যান্ড স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনার সার্ভিসিং অ্যান্ড মেনটেন্যান্স। একটা উইন্ডো এসি এবং একটি স্প্লিট এসি সার্ভিসিং এবং মেনটেন্যান্স সম্পর্কে শিখব। আর CFC এবং HCFC রিকভারি অ্যান্ড রিসাইকেলিং, কিভাবে রিকভারি করতে হয় এবং কীভাবে রিসাইকেলিং করতে হয় সে সম্পর্কে আমরা জানব। এরপরে মেনটেন্যান্স অফ কমার্শিয়াল রেফ্রিজারেশন ইকুইপমেন্ট। একটা কমার্শিয়াল বা বাণিজ্যিক রেফ্রিজারেশন ইকুইপমেন্টের মেনটেন্যান্স করণ কৌশল সম্পর্কে আমরা শিখব। এই হচ্ছে আমাদের বিষয়। এটা শর্ট ডেসক্রিপশন বা বিষয়বস্তু সংক্ষেপে। আজকে আমাদের প্রধান অধ্যায় হচ্ছে GO2 বা জেনারেল অবজেক্টিভ 2, দ্বিতীয় অধ্যায় যেহেতু 2। আন্ডারস্ট্যান্ড দ্য ডোমেস্টিক রেফ্রিজারেটর ফ্রিজার সার্ভিসিং। ডোমেস্টিক রেফ্রিজারেটর ফ্রিজার সার্ভিসিং করণ।
এই সম্পর্কে আমরা আজকে শিখব। যেহেতু দ্বিতীয় অধ্যায়, প্রথম অধ্যায় আমাদের হয়ে গেছে, এখন দ্বিতীয় অধ্যায়। এর মধ্যে আমাদের স্পেসিফিক অবজেক্টিভ কি আছে এই আমরা একটু দেখে নিই। স্পেসিফিক অবজেক্টিভস বা এসও, এই স্পেসিফিক অবজেক্টিভের মধ্যে 2.1, নেম দ্য টুলস অ্যান্ড ইনস্ট্রুমেন্টস রিকোয়ার্ড টু সার্ভিস দ্য ডোমেস্টিক রেফ্রিজারেটর ফ্রিজার। মানে ডোমেস্টিক রেফ্রিজারেটর ফ্রিজারে ইনস্ট্রুমেন্টস, কী কী ইনস্ট্রুমেন্টস সার্ভিসিং করানোর জন্য কী কী ইনস্ট্রুমেন্টস ব্যবহৃত হয়, কি টুলস এবং ইনস্ট্রুমেন্টস দুটি, সে তার নামগুলো আমরা শিখব। এই হচ্ছে আমাদের আজকে মেইন একটা টপিকস, টুলস এবং ইনস্ট্রুমেন্ট সম্পর্কে সার্ভিস করানোর জন্য রেফ্রিজারেটর ফ্রিজারের। এরপরে মেনশন দ্য ওয়ার্ক টু বি ডান ফর সার্ভিসিং এ ডোমেস্টিক রেফ্রিজারেটর। মানে একটা ডোমেস্টিক বা আবাসিক রেফ্রিজারেটরের সার্ভিসিং করতে কি কি পদ্ধতি অবলম্বন করতে হবে, কি কি বা কাজ করতে হবে, সে সম্পর্কে আমরা শিখব। এই হচ্ছে আজকে আমরা দুটো টপিকস আমরা করব। আর 3 নম্বর হচ্ছে নেম দ্য রিকমেন্ডেড ক্লিনিং সলভেন্ট ফর আউটার অ্যান্ড ইন্টেরিয়র সারফেস অফ দ্য রেফ্রিজারেটর। একটা রেফ্রিজারেটরের আউটার মানে বাইরে বা বাহ্যিক এবং ইন্টেরিয়র বা ভিতরের সারফেসে যখন পরিষ্কার করতে কিভাবে করতে হবে সে সম্পর্কে আমরা কি কি দ্রাবক বা কেমিক্যাল ইউজ করতে হয় এ সম্পর্কে আমরা জানব। এইগুলো হচ্ছে আমাদের 2.3। 2.4 ডিসক্রাইব দ্য প্রসিডিউর অফ সার্ভিসিং এ ডোমেস্টিক ফ্রস্টেড রেফ্রিজারেটর ফ্রিজার। একটা ফ্রস্টেড টাইপ রেফ্রিজারেটর ফ্রিজারের কিভাবে সার্ভিসিং করতে হয় এই সম্পর্কে আমরা জানবো। তাহলে মোট আমাদের এসও আছে 4টা। হ্যাঁ, আমাদের আজকে আমরা দুটি করব, 2.1 এবং 2.2। আর এই দুটি আমরা পারলে পরবর্তী আমরা করব 2.3 এবং 2.4। তাহলে এখন 2.1-এ আমরা দেখে কি আছে, নেম দ্য টুলস অ্যান্ড ইনস্ট্রুমেন্টস রিকোয়ার্ড টু সার্ভিস দ্য ডোমেস্টিক রেফ্রিজারেটর ফ্রিজার। ডোমেস্টিক রেফ্রিজারেটর ফ্রিজারের সার্ভিসিং করণের যন্ত্রপাতি ও সরঞ্জাম সমূহ। কি কি যন্ত্রপাতি আমরা ব্যবহার করি সে সম্পর্কে আমরা জানব। এখন যন্ত্রপাতি হচ্ছে ডোমেস্টিক রেফ্রিজারেটর ফ্রিজারে সার্ভিসিং করার যে সকল যন্ত্রপাতি ও সরঞ্জাম ব্যবহৃত হয় তা হলো, আমরা একটু দেখে নিই কী কী যন্ত্রপাতি আমাদের প্রয়োজন। একটা মতো হ্যান্ড টুলস, মানে যেগুলো আমরা হাতে ব্যবহার হ্যান্ড টুলস সমূহ। হ্যান্ড টুলসের মধ্যে আছে হ্যামার, স্ক্রু ড্রাইভার, প্লায়ার্স, ফাইল, হ্যাকসো, চিজেল, ওয়্যার ব্রাশ, অনেক আছে। তারপরে মোটামুটি কিছু আমাদের মনে রাখার দরকার। তার মধ্যে হ্যামার, স্ক্রু ড্রাইভার এগুলো কমন, এগুলো প্রয়োজন সব সময় পড়ে। এরপরে আছে হচ্ছে টেস্টিং ইনস্ট্রুমেন্ট, আর অনেক টুলস আছে, তার মোটামুটি আমরা কিছু মনে রাখার জন্য। টেস্টিং ইনস্ট্রুমেন্টের মধ্যে আছে কম্পাউন্ড গেজ, হাই প্রেশার গেজ, ফিলার গেজ, কারেন্ট টেস্টার, অ্যাভোমিটার, লিক ডিটেক্টর ইত্যাদি। আর বিশেষ টুল মানে রেফ্রিজারেশনের বিশেষ টুলস কতগুলো দরকার, যেহেতু টিউব কাটার, টিউব বেন্ডার, ফ্লেয়ারিং টুলস, পিঞ্চ অফ পাঞ্চ, ক্যাপিলারি টিউব ক্লিনার, রিমার ইত্যাদি। আমরা এগুলো ছবিগুলো একটু পারলে আমরা পরবর্তীতে দেখে নেব। আর আরেকটা আছে সার্ভিসিং ইকুইপমেন্ট, মানে সার্ভিসিং করার জন্য কী কী আমাদের প্রয়োজন। একটা হচ্ছে ভ্যাকুয়াম পাম্প, সার্ভিস হোস পাইপ, সিলিন্ডার, সোল্ডারিং আয়রন, ব্লো ল্যাম্প, এয়ার কম্প্রেসার, ডিল ও স্প্রে মেশিন ইত্যাদি। আরও অনেক আছে, মোটামুটি মনে রাখার জন্য এগুলো আমাদের প্রয়োজন। কাঁচামাল যেগুলো আমরা ব্যবহার করব সেটা হচ্ছে কপার টিউব, ক্যাপিলারি টিউব, রেফ্রিজারেন্ট বা হিমায়ক, কম্প্রেসর অয়েল,
নাইট্রোজেন গ্যাস খুব ইম্পর্টেন্ট, ব্রেজিং রড, সোল্ডারিং লিড, ফ্লাক্স, রং এবং ভার্নিশ, এগুলো হচ্ছে আমাদের কাঁচামাল। তাহলে আমাদের যেগুলো প্রয়োজন, যেটা আমাদের প্রথমে আছে হ্যান্ড টুলস, তারপর টেস্টিং টুলস, বিশেষ টুলস, এরপরে সার্ভিসিং ইকুইপমেন্ট, কাঁচামাল, এইগুলো আরও আরও অনেক আইটেম, মোটামুটি এগুলো আমাদের প্রয়োজন সার্ভিসিং করানোর জন্য। আর এটার নাম কি? এটা অনেকে আমরা চিনি, যেটা খুব ইম্পর্টেন্ট, এটা এটা হচ্ছে আমাদের হ্যামার। হ্যামার দেখতে এমন, হ্যামার তো দেখার। এরপর হচ্ছে স্ক্রু ড্রাইভার। স্ক্রু ড্রাইভার কেমন? অনেকগুলি স্ক্রু ড্রাইভার অনেক আছে, একটা আছে স্টার, একটা ফ্ল্যাট, কোনটা কেমন আমরা একটু জানবো। এরপর আছে প্লায়ার্স, আমরা নামগুলো আগে পড়ছি, এবার একটু চিত্রগুলো দেখে নিই, চেহারাটা দেখে নিই। প্লায়ার্স, তারপর হচ্ছে টেপ মেজার, পরিমাপ করার জন্য মেজারিং টেপ যেগুলো আমরা ব্যবহার করব, এটা হচ্ছে চিত্র, এটা এমন মেজারিং টেপ বা টেপ মেজার। এরপর হচ্ছে ওয়ার স্টিপার। ওয়ার স্টিপার এর নামগুলো আমরা শুনি, বাট চেহারা দেখি না। ওয়ার স্টিপার কেমন? এ হচ্ছে আমাদের ওয়ার স্টিপার, ওয়ার স্টিপারের চিত্র, ওয়ার স্টিপার। এরপর হচ্ছে পাইপ রেঞ্জ, যেটা প্লাম্বিং কাজে অনেকটা ইম্পর্টেন্ট, এটা পাইপ রেঞ্জ। এরপরে হচ্ছে আমাদের টিউবিং কাটার, টিউব কাটারের চিত্র, ছোট আছে, বড় আছে, অনেক ধরনের সাইজ আছে এটা টিউব কাটারের। এরপর হচ্ছে সজল, সজল। এরপরে হচ্ছে থার্মোমিটার, যেটাতে আমরা তাপমাত্রা পরিমাপ করব, থার্মোমিটার টেম্পারেচার মাপবো। এরপর হচ্ছে মাল্টিমিটার, মাল্টিমিটার কেমন সবাই আমরা দেখছি মাল্টিমিটার। এরপর হচ্ছে স্টেপ ল্যাডার, এটা খুব ইম্পর্টেন্ট সার্ভিসিংয়ের জন্য। তখন আমরা স্প্লিট এসি, উইন্ডো এসি করবো, একটা ল্যাডার দরকার, ল্যাডার, ল্যাডার খুব ইম্পর্টেন্ট সার্ভিসিং করানোর জন্য। এরপর হচ্ছে টিন স্নেপ, এই বা অনেকে বলে কাতানি, টিন কাটার জন্য। এরপরে আমাদের আছে হচ্ছে ক্রিম্পার্স। হ্যাঁ, ক্রিম্পার্স আমরা আরও ডিটেলস পরবর্তীতে আবার দেখতে পারবো, ক্রিম্পার্স। এরপর হচ্ছে ক্রস ডিল, মানে ক্রস ডিল। এরপর হচ্ছে আমাদের গেজ ম্যানিফোল্ড বা ম্যানিফোল্ড, এই ম্যানিফোল্ড, এটা আমাদের খুব ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে আয়েল, এই চেহারাটা আমরা নাম শুনি, নামই অন্যরকম, চেহারা অন্যরকম। এবার আমরা ডিটেলস একটু দেখি। টিউবিং স্টিপার, আশা করি এটা অনেকে দেখছো কিনা। টিউবিং স্টিপার এটা কেমন দেখতে? এই মানে এই মাথার উপর শার্প থাকে, এটা দিয়ে কাটার পরে এই ঘুরাই ঘুরাই একে পরিষ্কার করতে হয় এন্ডেজ দিয়ে। এবার কপার টিউব কাটার, এই যে কপার টিউব কাটার, কাটার পরে এই স্টিপার দিয়ে আমাদের পরিষ্কার করতে হবে। তারপরে হচ্ছে আমাদের প্লাস্টিক ডিবোরিং টুল, বোরিং টুল, যাকে বলে বোরিং, ডিবোরিং। অনেক সময় কাটার পরে অমসৃণ থাকে, বোরিং করার জন্য একটু এই ভিতরে ঘুরাই ঘুরাইয়ে এর আমাদের প্লাস্টিক ডিবোরিং টুলস আমরা এখানে একটু দেখে নিই। এরপরে আমাদের আছে হচ্ছে ফ্লারিং টুলস। ফ্লারিং টুলস নাম শুনে, বাট চেহারা অনেকেই দেখি না। ফ্লাইং টুলস মানে টুলস, অনেক টুল আছে, রেফ্রিজারেশন স্পেশাল টুলস আছে, হ্যান্ড টুলস আছে, আমরা প্রথমে কিছু দেখছি, অনেক আছে, টুলসের অভাব নেই। এরপরে এইটা হচ্ছে আমাদের ফ্লারিং টুলস, এটা একটা অন্যরকম মনে হচ্ছে। হ্যাঁ, আমরা যেরকম দেখি, নেটে সার্চ করলে আরও সুন্দর সুন্দর আমরা হ্যান্ড টুলস আমরা পেতে পারি। এরপরে আসে হচ্ছে আমাদের সিলিং, সিলিং প্লায়ার্স। আমরা এটা সিল করব, যখন কাজ করার পর সিল করব, একটা প্লায়ার্স দরকার তো। হ্যাঁ, এইটা হচ্ছে সিলিং, সিল করার জন্য সিলিং প্লায়ার্স। এমনি তো প্লায়ার্স দেখছি আমরা, এটা হচ্ছে আমাদের সিলিং প্লায়ার্স। একটু চেহারা দেখলেই, এরপরে চোখের সামনে দিলে অনেকে ক্লিয়ার হবে যে হ্যাঁ ইয়েস, এটা এমন হয়। এরপর হচ্ছে পিঞ্চ অফ প্লায়ার্স, এটা আবার দেখতে কেমন? পিঞ্চ অফ প্লায়ার্স, সবই তো প্লায়ার্স। হ্যাঁ, কম্বিনেশন প্লায়ার্স, নোটস প্লায়ার্স। আর এটা যে স্পেশাল, এটার জন্য
তো স্পেশালগুলো স্পেশালভাবেই দেখানো দরকার। তো এটা হচ্ছে পিঞ্চ অফ প্লায়ার্স। এটা কাজ কেমন হয় আমরা ওয়ার্কশপে গিয়ে এগুলো চেয়ে নিয়ে আমাদের করতে হবে এই কাজগুলো, হ্যাঁ। এরপরে হচ্ছে কপার টিউবিং ফ্লারিং টুলকিট। কপার টিউব টুলকিট মানে যে ফ্লারিং করব, এটা সবার ওয়ার্কশপে আছে। এই বক্সের মধ্যে থাকে। এটা আমাদের এই যে এটার ভাইস, এটা হচ্ছে টিপ কাটার, হ্যাঁ, টিপ কাটার। আর এটা কি ফ্লারিং টুল সেট, হ্যাঁ, যেটা আমরা বোরিং করতে লাগবে, সুইচিং করতে লাগবে, এগুলো দিয়ে আমরা করব। এরপর আছে হচ্ছে ওয়্যার ক্রিম্পিং প্লায়ার্স টুলস। হ্যাঁ, মানে প্লায়ার্স তো অনেকগুলো, আরও একটু পদের এখানে এসে গেল ওয়্যার ক্রিম্পিং। এই যে ওয়্যার ক্রিম্পিং প্লায়ার্স টুল, যেটা আমরা প্রথম ছোট ছোট চিত্রের মধ্যে দেখছি, একটু বড় আকারে একটু দেখে নিই। মানে হ্যান্ড টুলস হচ্ছে আমাদের অনেক প্রকারের হ্যান্ড টুলস থাকবে এখানে। এরপরে হচ্ছে আমাদের আসে হচ্ছে হ্যান্ড টিউব বেন্ডার। মানে টিউব বেন্ডারে আবার টাইপ আছে, হ্যাঁ। টিউব বেন্ডার এটা হচ্ছে হ্যান্ড টিউব, মানে হাতে দ্বারা বেন্ড করবাও। এটা কেমন চেহারা, এই এটা এটা আবার কাজের কতগুলো ধরন আছে। এটা জিরো, এটা হচ্ছে আর রেডিয়াস ডায়া মাপার জন্য। এখানে আছে এল। এটা আশা করি ওয়ার্কশপে গিয়ে একটু দেখে নেবে এই এই টিউব বেন্ডারটা। খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আমাদের হ্যান্ড টিউব বেন্ডার। অনেক কালারের হয়, লাল কালার, নীল কালার, বিভিন্ন ধরনের হয়। এই ধরারও কতগুলো প্রসেস আছে। আশা করি আমাদের যারা ওয়ার্কশপে যারা আছে, ক্রাফট ইনস্ট্রাক্টর, দক্ষ মানে স্কিলম্যান যারা আছে, এরা শিখাবে কীভাবে এটা ওয়ার্ক করতে হয়। এরপরে আসে হচ্ছে আমাদের টিউবিং স্প্রিং ব্যান্ডার। মানে এটা হচ্ছে আমাদের স্প্রিং ব্যান্ডার। মানে স্প্রিং ব্যান্ডার এটা হচ্ছে, আমরা তো ভালো নাম শুনে বুঝছি। এই স্প্রিং এর মধ্যে দিয়ে বিভিন্ন সাইজের আছে, বিভিন্ন ডায়া আছে, কতগুলো একটু মোটা, কতগুলো চিকন। চিকন ডায়ার জন্য চিকন বেন্ডার, মোটার জন্য মোটা বেন্ডার। এটার কাজগুলো আমরা জানবো যে ব্যান্ড করতে হয়। এরপরে আমাদের আছে সে ইনস্ট্রুমেন্ট সমূহ। আমাদের টুলস আরও অনেক আছে, অ্যান্ড ইনস্ট্রুমেন্টস একটু দেখি একটু, মানে সময় তো খুব কম। অনেকগুলি ইনস্ট্রুমেন্টস আছে, হ্যাঁ। এইগুলো আসছে পর্যায়ক্রমে। আমরা এখানে কিছু কিছু আমরা এখন দেখি আমরা বুঝতে পারবো যে কোনটার নাম কি, হ্যাঁ। অনেক রেপিটেশন টুলসের তো অভাব নেই, অনেক, মানে মানে বলা শেষ করা যাবে না, অনেক টুলস আমাদের কাজে প্রয়োজন পড়বে। ইনস্ট্রুমেন্টের মধ্যে আছে ইলেকট্রিক রেফ্রিজারেশন গ্যাস স্কেল। ইলেকট্রিক ভাবে আমরা গ্যাস স্কেল মানে পরিমাপ করে আমরা রেফ্রিজারেন্ট চার্জ করতে পারবো। মানে এখন যে আন্দাজে দিয়ে গ্যাস চার্জ করতে হবে, এভাবে করা যাবে না। এটা মাপ, মানে জায়গায় আমাদের এসি বা রেফ্রিজারেটরের ওর বডির সঙ্গে একটা স্পেসিফিকেশন সিট দেওয়া থাকে, ওর লেখা থাকে যে স্পেসিফিকেশন মানে হচ্ছে টোটাল তথ্যাদি, কত ভোল্টেজ নেবে, কত কারেন্ট নেবে, কি গ্যাস আছে, কতটুকু গ্যাস ওর মধ্যে প্রয়োজন আছে। ও কতগুলো থাকে যে 120 গ্রাম বা 80 গ্রাম বা 90 গ্রাম, এই মেপে মেপে গ্যাসটা দেওয়া হয় সবচেয়ে বেটার। এখন অনেকে দেয় লেমেন যারা আছে এরা আন্দাজে দিয়ে দেয়, আন্দাজে বুঝে এই আর কি, আন্দাজে আর কি, হ্যাঁ। আমাদের কাস্টমার হয় হচ্ছে গিনিফিক। এটা এটা করা যাবে না। তো জন্য এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক রেফ্রিজারেশন গ্যাস স্কেল। এটা এটা পরিমাপ করে আমরা বুঝতে পারি যে এটা ওজন এতটুক, গেল এতটুক, তাহলে থাকলো এতটুক, হ্যাঁ। এই হচ্ছে আমাদের একটা ইনস্ট্রুমেন্টের মধ্যে পড়ে। এরপর হচ্ছে ডিজিটাল ম্যানিফোল্ড গ্যাস সেট। আমার তো এতদিন তো অ্যানালগ দেখছেন, ডিজিটালটা এটা আরও লেটেস্ট, হ্যাঁ। কত প্রেশার, অনেকগুলো তো ডিস্টার্ব থাকে, ডায়াফ্রামের ডিস্টার্ব থাকে, ও চাবির প্রবলেম থাকে, হ্যাঁ। এটা হচ্ছে ডিজিটাল, সব তো ডিজিটাল যুগ, তো সব ডিজিটালে। এবার অ্যাকুরেট লো হাই প্রেশার ডিজিটাল ম্যানিফোল্ড গ্যাস সেট, এই হচ্ছে আমাদের আর একটা গ্যাস ম্যানিফোল্ড সেট। এটা হচ্ছে ডিজিটালাইজ। এই হচ্ছে আমাদের আরেকটা, আমরা যেটা যেটা আমরা দেখি সচরাচর আমাদের ওয়ার্কশপে যেটা থাকে, সেটা হচ্ছে ব্রাশ ম্যানিফোল্ড প্রেশার গ্যাস সেট। এটা ব্রাশ, হ্যাঁ। এই যে এটা আমরা আমাদের অ্যাভেলেবেল আছে, বাট এটা অনেক অনেক ওয়ার্কশপে আছে কিনা আমার জানা নেই, হ্যাঁ। কিন্তু আমরা কিছু জায়গায় কাজ করি, এগুলো আমাদের কাজে লাগে। এটা আমাদের দরকার।
আর এইগুলো অ্যাভেলেবেল আছে, এগুলো দামও বেশি না। এটা আমরা হচ্ছে, এর নাম হচ্ছে ব্রাশ ম্যানিফোল্ড প্রেসার গেজ সেট। এই হচ্ছে আমাদের ইনস্ট্রুমেন্টের মধ্যে আরও কিছু আছে, রেফ্রিজারেশন টুলস, ওয়েল্ডিং টর্চ। এটা এয়ারকুল্ড, এটা ওয়েল্ডিং করার জন্য আমাদের ওয়েল্ডিং দরকার, পোর্টেবল। এই ব্যাগে করে নিয়ে আমরা কাজ করতে পারবো বিভিন্ন জায়গায় নিয়ে, খুবই সহজ এখন। এরপর হচ্ছে মেজারিং ইনস্ট্রুমেন্ট ফর প্রেশার অ্যান্ড রেফ্রিজারেশন। এই এটা প্রেশার মাপবো এবং রেফ্রিজারেন্ট মাপবো, যে কোন কোন ধরনের গ্যাস, এবং এটা দিয়ে একটা রেকর্ড বের হবে। মানে খুব সুন্দর, মানে আমাদের যদি এই এই পোর্টগুলো আমরা এই সঙ্গে এঙ্গেজ করে দিই, তারপরে কমান্ডগুলো যদি দিয়ে দিই, তাহলে টোটালটা এসে যে ওই যে ইয়ার মতো ডিজিটাল যে আমাদের কাউন্টার মিটার আছে, দিলে সে বলে দেবে যে এত নম্বর গ্যাস, এত ভেজাল, এত এত পরিমাণ আছে, এটা প্রেশার এত সুন্দর। এটা মানে খুব, এগুলো আশা করি তোমাদের অনেক কাজ করতে হবে অনেক জায়গায় গিয়ে। এর নামে হচ্ছে মেজারিং ইনস্ট্রুমেন্ট ফর প্রেশার অ্যান্ড রেফ্রিজারেশন। এর প্রেশারগুলো পরিমাপ করার জন্য এই মেশিনটা আমাদের প্রয়োজন। এরপরে হচ্ছে আমাদের ভ্যাকুয়াম পাম্প। হ্যাঁ, ভ্যাকুয়াম পাম্প, এই ভ্যাকুয়াম পাম্প আমরা তো সবাই চিনি এবং সব জায়গায় এটা আছে। এটা খুব ইম্পর্টেন্ট, অনেকে কম্প্রেসার লাগায় করে, এটা দিয়ে ভালো হবে না, এটা প্রয়োজন। ভ্যাকুয়াম পাম্প খুব দামি, এটা 2 স্টেজ 3 স্টেজ সিঙ্গেল স্টেজে আছে। তো ভালো ভ্যাকুয়াম না হলে ডিস্টার্ব হবে, ভিতরে যদি ময়েশ্চার থাকে, বিভিন্ন মানে পার্টিকেল থাকে, এগুলো খুবই হ্যাজার্ড। তো এই হচ্ছে আমাদের ভ্যাকুয়াম পাম্পের একটা চিত্র। এরপর হচ্ছে আর একটু ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, সেটা হচ্ছে এখন যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা মাইক্রন গেজ। আশা করি সবাই দেখছো কিনা জানি না। এই হচ্ছে আমাদের মাইক্রন গেজের চিত্র। এটা লাগানোর কতগুলো, এই কানেক্টেড দেওয়ার কতগুলো প্রসেস আছে। আশা করি যে আমাদের ইনস্ট্রাক্টর যিনি থাকবে, যিনি কাজ করাবে, ইনি ভালো করে তোমাদের শিখিয়ে দিবে, ইনস্ট্রাকশন দিবে যে কিভাবে এটা ব্যবহার করতে হয়। এটা কিন্তু লেটেস্ট মাইক্রন গেজ। আর মাইক্রন গেজ ছাড়া গ্যাস চার্জ করলেও আমাদের ডিস্টার্ব হবেই। এই জন্য মাইক্রন গেজটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এখন এই ভ্যাকুয়াম পাম্প তো এটাও দরকার, কম্প্রেসার দিয়ে করা যাবে না, ওটা মানে একটু জাস্ট শুধু আইডিয়া নেওয়া। আর এইটা আমাদের দরকার ভ্যাকুয়াম পাম্প। এরপর হচ্ছে মাইক্রন গেজ, অ্যাভেলেবল মার্কেটে এগুলো পাওয়া যায়। এরপরে রিকভারি মেশিন, এটা যেহেতু আমাদের রিসাইকেল রিক্লেইম আছে নেক্সট চ্যাপ্টারে, ওই পরবর্তী অধ্যায় গিয়ে আমরা এগুলো শিখবো রিকভারি কীভাবে করতে হয়। এই মেশিনের মাধ্যমে ওখানে একটা সার্কিট আছে, ডায়াগ্রাম আছে, রিকভারি করার পদ্ধতি আছে। অনেকেই মানে বিভিন্ন জায়গায় প্রশ্ন করবে কিভাবে করতে হয়, হাউ পসিবল, গ্যাস বায়ুমণ্ডলে ছাড়া যাবে না, কেন ছাড়া যাবে না, এগুলো আগে 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 আমরা পূর্বে অনেক শিখে নিয়েছি যে এই প্রবলেম হবে। এই জন্য গ্যাসটাকে না সেরে রিকভারি করে, ওকে রিসাইক্লিং করে, রিক্লেম করে ওই গ্যাসটা পুনরায় রিউজ করা, এটা কতগুলো পদ্ধতি আছে। হ্যাঁ, এরপর হচ্ছে মেগামিটার। হ্যাঁ, মেগামিটার বা মেগার যাকে বলা হয়, মেগামিটার। এবার আমাদের ইনস্ট্রুমেন্টের মধ্যে আমরা পড়ছি, আমরা হ্যান্ড টুলস আগে দেখালাম কিছু, এবার আমাদের কিছু ইনস্ট্রুমেন্টের মধ্যে আরও অনেক আছে, আমরা বেশি নিব না, মোটামুটি হাইলাইট যতটুকু আমাদের দরকার ওটা আমরা নিয়ে নিই। এরপর হচ্ছে ডিজিটাল ভ্যাকুয়াম গেজ। ডিজিটাল ভ্যাকুয়াম গেজ এটা আবার কেমন? এটা হচ্ছে ডিজিটাল, মানে সব তো ডিজিটাল, এটার চেহারা এরকমই হবে। ভ্যাকুয়াম গেজ আগে মাইক্রন মিটারের মতো কানেক্টেড, ইনপুট এবং আউটপুট হ্যাঁ আলাদা আলাদা হবে। এরপরে আছে আমাদের ওয়্যারলেস রেড ফিশ ক্ল্যাম্প মিটার। হ্যাঁ, নাম যা হোক, কিন্তু আসল তো হচ্ছে আমাদের এটা ক্লাম্প বা ক্লিপন, যাকে বলা হয় ক্লিপন অ্যাভোমিটার। হ্যাঁ, এটা আমরা সবাই জানি। ক্লিপ, এই যে এখানে পুশ করলে এটা ওপেন হবে। যে কোনো একটা ওয়্যারের মধ্যে বা ক্যাবেলের মধ্যে, তারের মধ্যে দুটো তার থাকবে, নিউট্রাল ফেজ একটার মধ্যে দিতে হবে, একটার মধ্যে, দুটো দিলে হবে না। যে কোনো একটার মধ্যে দিলে আমরা বুঝতে পারবো যে অ্যাম্পিয়ার কত নিচ্ছে। এখন সে আমার রেফ্রিজারেটর আছে পাশের রুমে, আর আমার লাইন গেছে আমার রুম থেকে। হ্যাঁ, তো ওই ফ্রিজটা চালু না বন্ধ আমি বুঝবো কেমন করে? যদি কেউ প্রশ্ন করে তাহলে উত্তর কী হবে? হ্যাঁ, বোঝা যাবে। কি বুদ্ধি? এই মিটারের সাহায্যে। হ্যাঁ, এটা আমরা যদি ওপেন করে একটা কেবল একটা তারের মধ্যে দিয়ে দিই, তাহলে অ্যাম্পিয়ার যদি শো করে তাহলে বুঝতে হবে যে আমাদের ওখানে ইউনিটটা চালু আছে। আর যদি অ্যাম্পিয়ার না নেয় তাহলে অফ। শুধু ওখানে আমার যাওয়ার দরকার নাই, ওখানে আমার দেখার দরকার নেই, আমরা এই মিটার দিয়ে দেখতে পারি। খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা, মানে ওই তারের উপরের আবরণ উঠানোর প্রয়োজন নেই।
না উঠাই কিন্তু আমরা এটা বুঝতে পারি। এগুলো অনেক প্রশ্ন আসবে ভাইভাতে, তোমার জিজ্ঞাসা করবে। এই মিটারের মাধ্যমে আমরা এগুলো অ্যাম্পিয়ার পরিমাপ করি। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাম্পিয়ার মিটার, যাকে বলা হয় ক্লিপ অন, ক্লিপ। এটা পুশ করলে ওপেন হবে। হ্যাঁ, এরপর আসে হচ্ছে এইচভ্যাক নাইট্রোজেন রেগুলেটর। এটা খুব ইম্পর্টেন্ট। নাইট্রোজেন রেগুলেটর আমাদের এটা নাইট্রোজেন প্রেশার ওয়াশ করলে এবং আমাদের ভিতরে কোনো অপদ্রব্য, কোনো ময়লা এগুলো থাকবে না এবং সুন্দর পরিষ্কার হবে, সুন্দর কাজ করব। হ্যাঁ, আর বাংলাদেশে তো আবহাওয়া তো অবস্থা খুবই করুণ, ময়েশ্চারও বেশি, বিদ্যুৎ অবস্থা ভালো না। হ্যাঁ, তারপর যতটুকু থাকা যায় আর কি, নাইট্রোজেন প্রেশার দিয়ে ওয়াশ করতে পারলে পর বেটার সার্ভিস। হ্যাঁ, এরপর আমাদের হচ্ছে এই পর্যন্তই আমাদের এই গেল হচ্ছে টুলস সম্পর্কে। হ্যাঁ, এরপর নেক্সট আমাদের টপিক হচ্ছে 2.2, মেনশন দ্য ওয়ার্কস টু বি ডান ফর সার্ভিসিং এ ডোমেস্টিক রেফ্রিজারেটর। ডোমেস্টিক রেফ্রিজারেটর সার্ভিসিং করার জন্য কাজসমূহ। আমাদের প্রথম এসও কিন্তু শেষ, এরপর আমাদের সেকেন্ড এসও, মানে স্পেসিফিক অবজেক্টিভ 2.2। মানে ডোমেস্টিক রেফ্রিজারেটরে সার্ভিসিং করব আমরা, আবার কীভাবে করব। আগে আমরা টুলসগুলি দেখে নিলাম, এখন আমরা কাজ করব। হ্যাঁ, এটা হচ্ছে ফ্রিজের একটা ভিতরের চিত্র, কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, এখন অনেক বাসায় ফ্রিজে গেলে পরে এখানে ইয়ে লেগে থাকে, এই ঝোল লেগে থাকে, রক্ত লেগে থাকে, বিশ্রী অবস্থা, খুললেই তো এমন দুর্গন্ধ। আর এইগুলি কত পরিচ্ছন্ন। হ্যাঁ, রেখে দিয়েছে। এই হচ্ছে ফ্রিজের আমাদের পার্ট। মানে আমরা পারতপক্ষে যে এর সঙ্গে আমরা বেশি প্রেশার দেবো না। অনেক সময় বেশি প্রেশার দিলে কী হবে, এটা হ্যাং হয়ে যাবে, ঝুলে যাবে। হ্যাঁ, যদি দেখানো হয়েছে বোঝানোর জন্য, এটা এমন দেখা যায়, ভিতরে এমন থাকে। হ্যাঁ, এইটার একটা চিত্র আছে যে এই যে এখানে যে বক্সটা আছে, এটা হচ্ছে আমরা বলি ডিপ, এটা হচ্ছে নর্মাল। হ্যাঁ, আর এটা ডিপ, এটা হচ্ছে নর্মাল। এখন এই রেফ্রিজারেটর প্রশ্ন আসতে পারে যে রেফ্রিজারেটর আছে কোনটা ফ্রস্ট টাইপ, কোনটা নন ফ্রস্ট টাইপ, চিনার বুদ্ধি কি? প্রথমে আমরা গেট খুলে ফেলবো। হ্যাঁ, কোনো জায়গায় সার্কিট নাই, কোনো ডায়াগ্রাম নাই, তারপর কীভাবে চিনবো? খোলার পরে দেখবো যে এইটা আছে কি না, যে এই যে এখানে চতুর্পাশে কিন্তু প্লেন, কোনো নাই, মানে ভেন্টিলেটর বা কোনো ছিদ্র নাই। আর এখানে কিন্তু ভেন্টিলেটর আছে। হ্যাঁ, এটা কিন্তু নন ফ্রস্ট। এর নিচে ফ্যান আছে, বাতাস আসার রাস্তা আছে, বাতাস যাওয়ার রাস্তা আছে। এগুলো আমরা দেখি কিন্তু বুঝবো, মানে একটা টেকনিক কিন্তু এটা, যে একটা রেফ্রিজারেটর ফ্রস্ট আর নন ফ্রস্ট চেনার বুদ্ধি হচ্ছে, নন ফ্রস্টে কি থাকবে, এই যে এরকম এরকম ছিদ্র ছিদ্র থাকবে, ভেন্টিলেটর থাকবে, গ্রিল থাকবে। স্পেস সমান হতে পারে, ঠিক আছে, চেহারা একই রকম, বাট এটা হচ্ছে ফ্রস্ট টাইপ, বরফ জমবে। এটা নন ফ্রস্ট, বরফ জমবে না। তাহলে ঠিক আছে টেকনিক। হ্যাঁ, মনে থাকবে তো। এরপরে আমাদের এটা হচ্ছে ডোমেস্টিক রেফ্রিজারেটর। হ্যাঁ, ডোমেস্টিক রেফ্রিজারেটরের চিত্র আমরা দেখালাম এতক্ষণ ধরে, ফ্রস্ট নন ফ্রস্ট চেনার বুদ্ধি জানালাম। এরপরে আমাদের আছে হচ্ছে সার্ভিসিং করণ পদ্ধতি হচ্ছে, রেফ্রিজারেটর বা ফ্রিজারের সংযোগ লাইন প্রথমে কী করতে হবে? প্রথমে লাইনটা আউট করে নিতে হবে, বন্ধ করতে হবে, নইলে কারেন্ট অবস্থা করলে ও শেষ, ফ্রিজও শেষ, তুমিও শেষ। হ্যাঁ, ফ্রিজারের ভিতরে খাদ্যসমূহ কী করতে হবে, তারপরে সরাতে হবে। মানে সার্ভিসিং করার অনেক পদ্ধতি আছে। এখন মোটামুটি আমরা এইভাবে জেনে নিই। এখন একজনের পদ্ধতি একরকম, একজনের থিম একরকম। এরপরে তোমাদের মতো জানা নিয়ে এইভাবে করতে হবে। দ্রব্যসমূহ সরিয়ে পরিষ্কারক দ্রব্য দিয়ে পরিষ্কার করতে হবে, যেমন সার্ফ জাতীয়, যেমন লিকুইড সব, সাবানের পানি হতে পারে। হ্যাঁ, তারপর ড্রেন লাইন পরিষ্কার করতে হবে। ড্রেন লাইন, যেদিকে পানি আমাদের অনেক সময় ড্রেন লাইন ব্লক হয়ে গেলে পর পানি সামনে চলে আসে, সামনে ভিজে যায়, জং পড়ে, মরিচা পড়ে। হ্যাঁ, পানি পড়ার কত পিছনে কম্প্রেসারের উপরে একটা ট্রে থাকে, ট্রে ওখানে পড়বে। এই জন্য ড্রেন লাইনে কী করতে হবে, অনেক সময় ব্লক হয়ে যায়, সামান্য একটু ছিদ্র থাকে, ওর উপরে যদি একটু নোংরা যায় ওটা ব্লক হয়ে যায়, পানি সামনে চলে আসে। হ্যাঁ, ড্রেন লাইন পরিষ্কার করতে হবে। এরপরে ফ্রস্ট টাইপ রেফ্রিজারেটরের 15 থেকে 20 দিন পর পর কী করতে হবে, ড্রাই ফ্রস্টিং করতে হবে। ডিফ্রস্টিং মানে ফ্রস্ট আমরা দেখছি ওই যে বাম পাশে আর এই পাশে। হ্যাঁ, 15 দিন 20 দিন, বা অনেকে 6 মাসও তো করে না। হ্যাঁ, তারপর কি চলে না? চলে তো। হ্যাঁ, যত্ন করলে হবে কি রত্ন। হ্যাঁ, আমি এটা বলছিলাম যে ভালো একটা বই, ভালো একটা টিচার, ভালো একটা বই, ভালো একটা গাইডার। আমি কতগুলো বই চিত্র দিয়েছি, অনেক অনেক মন্তব্য করছি যে স্যার মনে বই বেচছে। আরে আমার বই বেচার দরকার কি বাবা? তুমি ভালো একটা বই রাখবে, বই তোমাকে ঠকাবে না। ওর মধ্যে অনেক প্রশ্ন আছে, অনেক কিছু জানতে পারবে। হ্যাঁ, এজন্য
ক্যাবিনেটের ভিতরে সোডিয়াম বাইকার্বনেট মিশ্রিত হালকা গরম পানি বা কুসুম কুসুম গরম পানি দিয়ে আমরা কি করব, পরিষ্কার করব, বা অথবা কিছু ভিনেগার দিয়ে করতে পারি দুর্গন্ধ রোধ করার জন্য। এবার কন্ডেন্সার ও কম্প্রেসারকে নরম বা সফট ব্রাশ দিয়ে পরিষ্কার করতে হবে। কম্প্রেসার উপরে কিন্তু প্রচুর ময়লা থাকে। হ্যাঁ, ওগুলো একটু যত আমি পরিষ্কার করে দেবো তত কি হিটটা কি রিজেক্টেড ভালো হবে। হ্যাঁ, এতে কম্প্রেসারের ইয়া ভালো থাকবে, কুলিং ভালো হবে। তারপর ক্যাবিনেটের বাইরে ঘামলে, অনেক সময় বাইরে ঘামে, এখন বেশি ঘামছে, এখন তা পরিষ্কার শুকনো বা ফানেল জাতীয় কাপড় দ্বারা পরিষ্কার করতে হবে। ফানেল জাতীয় কম্প্রেসার ফ্রিজের গায়ে কোনো সময় ভিজা ন্যাকড়া তেনা দিয়ে আমরা পরিষ্কার করব না। হ্যাঁ, কারণ ওটা তো হচ্ছে পেইন্ট না, ওটা হচ্ছে ওই যে একটা লেকার লাগানো আছে পেস্টিং করা। হ্যাঁ, যদি আমি ভিজা কাপড় দিয়ে ওটা দাগ হয়ে যাবে, ওরা আর উঠবে না। এরপর আছে দরজা কবজার মধ্যে সামান্য পরিমাণ লুব অয়েল বা গ্রিজ ব্যবহার করা যেতে পারে। অনেক সময় কুচকুচ শব্দ হবে, স্মুথ না হলে তখন কি করবো, আমরা কিছু গ্রিজ দেবো, কিছু লুব অয়েল, কিছু সুন্দর আমরা লুব্রিকেন্ট করার জন্য, স্মুথ চলার জন্য এটা দিতে হবে। এটা এই হচ্ছে আমাদের মোটামুটি আজকের টাইম শেষ। পরবর্তী চ্যাপ্টার হবে ইনশাল্লাহ 2.3, নেম দ্য রিকমেন্ডেড ক্লিনিং সলভেন্ট ফর আউটার মানে বাই সাইড অ্যান্ড ইন্টেরিয়র সারফেস অফ দ্য রেফ্রিজারেটর, মানে রেফ্রিজারেটরের অভ্যন্তরীণ ও বাহিরের পৃষ্ঠ পরিষ্কারের জন্য ব্যবহৃত দাবকের নাম সমূহ। এই হচ্ছে আমাদের আর পরবর্তী অধ্যায়। এই ক্লাসটি পুনরায় দেখার জন্য ভিজিট করো onlinetibet.com, মানে এখানে গেলেও আমরা এটা দেখতে পারবো onlinetibet.com। আশা করি সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।